আসসালামু আলাইকুম। যারা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। শেখ হাসিনা, এই খুনি শেখ হাসিনার যারা দোসর গত 18টি বছর যাবৎ ছিল, তাদের কথা আমরা মোটামুটি এক প্রকার বলেই যাচ্ছি। এই কসাই হাসিনা অথবা খুনি হাসিনা অথবা কি বলবো কিলার হাসিনা, তার সাথে যারা দীর্ঘদিন যাবৎ সহযোগী ছিলেন, যারা মন্ত্রী এমপি ছিলেন, যারা তার ভাগবটরা খেয়েছেন, এই খুনি হাসিনার দলের বাইরে থেকে যারা ছিলেন, যে 14 দলের, এই 14 দলের মধ্যে যারা অন্যতম, তাদের কথাকে আমরা ভুলে যাচ্ছি। দেখুন, এই মানুষগুলো যেভাবে কথা বলতেন, মনে হচ্ছিল একটা সময় যে আওয়ামী লীগের চাইতেও বড় আওয়ামী লীগ তারা, এবং তারা দরাকে সরাজ্ঞান করতেন না, এমনভাবে কথা বলতেন আর এমনভাবে মানে তাদের বিহেভিয়ার করতেন, সেগুলো খুবই উদ্ভট এবং মানে দেখলে এই সমস্ত আচরণ নিজের ভিতরেই গা লাগতো। আসলে একটা মানুষ কীরকমভাবে এত বড় মাপের চাটুকার হতে পারে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যদি এই শেখ হাসিনা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ, বিডিআর লীগ, এই তাদেরকে বিচারের আওতায় আনি, অথবা খেকো এস আলমকে আনি, অথবা বসুন্ধরাকে আনি, অথবা সালমান আফ রহমানকে আনি, তার সাথে সাথে এই চাটুকার, এই দালাল, এই কসাইয়ের যে সহচর, তাদেরকে কিন্তু আনতে হবে। আমরা যদি তাদেরকে ভুলে যাই, আমরা যদি তাদেরকে এখন মাফ করে দেই, এরা কিন্তু মানে এদের যেই কার্যক্রম, এটা কিন্তু এরা চালিয়ে যাবেন। আর বাংলায় একটি প্রবাদ আছে, বা রাজনীতিতে একটি প্রবাদ আছে, যে এই যে পচা যে মালগুলো আছে, এই মালগুলোই কিন্তু শেখ হাসিনাকে সেই শেখ মুজিবের মৃত্যুর পর থেকে এই পর্যন্ত তারা কিন্তু শেখ হাসিনাকে খুঁচিয়ে খুঁচিয়ে, বা তারাই পটগোল দিয়ে শেখ হাসিনাকে আজকের এই যে একটি দানব তৈরি করা, তার পেছনে কাজ করেছেন। তো আমরা প্রথমেই আসি হাসানুল হক ইনুর কথা। আপনারা জানেন যে ট্যাঙ্কের উপর সে নেচেছিল, শেখ মুজিবকে হত্যার সাথে তার জড়িত থাকার কথা পাওয়া যায়। তারপরেও কিন্তু শেখ হাসিনা তাকেই সবচাইতে বেশি মূল্যায়ন করতেন একটি সময়। এই জাসদের হাসানুল হক ইনুকে একটা সময় তিনি তথ্যমন্ত্রী বানিয়েছিলেন শেখ হাসিনা। আর এই ইনু তথ্যমন্ত্রী থাকার সময়কালে তার যে অপকর্ম, দুর্নীতি, বিভিন্ন ফ্ল্যাট, বিভিন্ন বাণিজ্য, যত প্রকারের মানে সুযোগ সুবিধা নেওয়া, তার যে আখের গুচানোর যে কর্মকাণ্ড, সেটা ঠিক যেভাবে তিনি করেছিলেন, তার সময়কালে কিন্তু আমাদের বিএনপির যিনি অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান, তার যেই সংবাদ এগুলো নিউজ করা যাবে না, এই হাসানুল হক ইনুরই কিন্তু প্রধান ভূমিকাটা পালন করেছিলেন। তো এই ইনু বিএনপি বা বিরোধী দলের মত প্রকাশের যে বাধার একটি প্রধান কারিগর হিসেবে কিন্তু কাজ করেছিলেন। তো তাকে আমরা ভুলে যাই যদি সমস্যা, এবং তাকে বিচারের আওতায় আনতে হবে, এনে তার শাস্তির ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় যে লোকটি আমরা দেখি, তিনি হচ্ছেন রাশেদ খান মেনন। তিনি ওয়ার্কার্স পার্টি করেছিলেন। এই রাশেদ খান মেনন কিন্তু এই শেখ হাসিনা সরকারের আমলেও মন্ত্রী হয়েছিলেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, আপনাদের মনে থাকবার কথা। এবং ঢাকায় যে কেসিনিউ কাণ্ডগুলো হয়েছে, সেই কেসিনিউ কাণ্ডের যে অন্যতম সহযোদ্ধা ছিলেন আওয়ামী লীগের সন্ত্রাসী, যুবলীগের সন্ত্রাসী যারা আছেন তাদের সাথে, তো তাদেরকে সবকিছু মিলিয়ে এই তাদের যে কর্মকাণ্ড, তার সাথে কিন্তু এই রাশেদ খান মেনন সরাসরি সম্পৃক্ত ছিল। সেই কেসিনিও কাণ্ডের দুর্নীতি বলুন, ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিভিন্ন দুর্নীতি বলুন, সব কিছুর সাথে যেহেতু সে সম্পৃক্ত, তো তাকেও কিন্তু আমরা ভুলে গেলে চলবে না, তাকেও বিচারের আওতায় আনতে হবে। এবং এই যে গুম, খুন, হত্যাযোগ্য এবং এই ছাত্রদের আন্দোলনের দমন নিপীড়নের জন্য এই হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, এই গংরা কিন্তু খুব তাৎপর্য ভূমিকা পালন করেছে শেখ হাসিনাকে এই দানব বানাতে। তারপরে যদি বলি যে জিএম কাদের, আওয়ামী লীগের দীর্ঘদিনের সহযোদ্ধা এবং আওয়ামী লীগের এই শেখ হাসিনার ক্যাবিনেটের একজন মন্ত্রী ছিলেন এই জিএম কাদের। তিনি প্রথম মন্ত্রী হয়েছিলেন শেখ হাসিনার ক্যাবিনেটের, এবং শেখ হাসিনার উচ্ছিষ্ট ভোগ করে, শেখ হাসিনার দালালি করে 2008, 14, 18, 2023 সবগুলো নির্বাচনে শেখ হাসিনাকে নির্বিচ্ছিন্ন সমর্থন দিয়ে গেছে। এই জিএম কাদেররা যদি শেখ হাসিনার পাশে না থাকতো, তাহলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা হয়তো অন্যরকম হতো। সেই জন্য জিএম কাদের এবং তার দালাল যে মহাসচিব আছে, আজকে মায়া কান্না করছেন, নানাবিধ কথাবার্তা বলছেন,
তাদেরকে কিন্তু মনে রাখতে হবে এবং তারা এই ইতিহাসের নব্য যে রাজাকার তাদের সেই জায়গায় স্থান দিতে হবে। তারা বাংলাদেশের হচ্ছে কীট, বাংলাদেশের কুলাঙ্গার। এই জিএম কাদের, তার যেই মহাসচিব সহ তাদেরকে মনে রাখতে হবে। এই জিএম কাদের বিমান ও পর্যটক, বেসরকারি বিমান ও পর্যটক মন্ত্রী ছিলেন। শেখ হাসিনার সাথে এক ক্যাবিনেটে বসে মন্ত্রিত্ব করে, শেখ হাসিনার দাসত্ব করে, শেখ হাসিনার গোলামি করে, শেখ হাসিনাকে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় টিকে রাখার জন্য, অবৈধ নির্বাচন করে শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখার জন্য মূল কারিগরটা ছিল জিএম কাদের এবং তার দল। সুতরাং তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। যদি আমরা তাদেরকে বিচারের আওতায় না আনি, তাহলে এই যে বাংলাদেশের যত ছোট খাটো এরকম যে দলগুলো আছে, এই দালাল শ্রেণীর যে দলগুলো, সেগুলো আবার ভবিষ্যতে কোনো দলকে এরকম একটি দানব হয়ে সৃষ্টি করার জন্য, দানব তৈরি হওয়ার জন্য সহযোগিতা করবে। তারপরে আরেকটি নাম আছে আনোয়ার হোসেন মঞ্জু। এই আনোয়ার হোসেন মঞ্জু জেপির থেকে তিনি নীরবে নিবৃতে শেখ হাসিনার দাসত্ব করে গিয়েছেন। তিনি শেখ হাসিনার যা পারছেন সব চাটাচাটি করছেন। তিনি দুইবার শেখ হাসিনা ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন, এর আগেও একবার মন্ত্রী ছিলেন। তিনি প্রথমে বন ও পরিবেশ মন্ত্রী ছিলেন, তারপরে ছিলেন পানি সম্পদ মন্ত্রী, এর আগে একবার ছিলেন হচ্ছে যোগাযোগ মন্ত্রী। তো এই আনোয়ার হোসেন মঞ্জুও শেখ হাসিনার সব সময় কাছে ছিলেন, আষ্টে ছিলেন। সারা জীবনভর শেখ হাসিনা থেকে সুযোগ সুবিধা নিয়ে গত 18 বছর তিনি ফুলে ফেপে অনেক বড় হয়েছেন। সুতরাং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এদেরকে যদি বিচারের আওতায় না যায়, তাহলে কিন্তু বাংলাদেশের রাজনীতি এভাবেই প্রতিনিয়ত কুলুষিত হয়ে থাকবে, কলুষিত হবে। এই জন্য তাদেরকেও দরকার। আরেকটি মানুষ আপনারা অত্যন্ত চিনেন, তিনি কয়েকদিন আগে ডয়েচে ভেলে খালেদ মহিউদ্দিনের একটি টক শোতে গিয়েছিলেন এবং সেই জায়গায় গিয়েও এই ছাত্র জনতার যে বিপ্লব তার বিরুদ্ধে কথা বলেছেন, একবার পক্ষে একবার বিপক্ষে, আবার ইনিয়ে বিনিয়ে বলছেন যে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে। সেই লোকটি হচ্ছে দিলীপ বড়ুয়া। সাম্যবাদী দলের এই দিলীপ বড়ুয়া কিন্তু শেখ হাসিনা ক্যাবিনেটের মন্ত্রী ছিল, শিল্পমন্ত্রী ছিল। সুতরাং এই দিলীপ বড়ুয়া একটি সময় তিনি কাপড় চোপড় পরতে পারতেন না, সেই দিলীপ বড়ুয়ার এখন ঢাকায় বাড়ি গাড়ি ফ্ল্যাট এত কিছু কিভাবে হলো? তিনি শেখ হাসিনার উচ্ছিষ্ট ভোগ করেছেন। সুতরাং শেখ হাসিনাকে তিনি রাজনীতিতে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেছেন, প্রতিনিয়ত শেখ হাসিনার পক্ষে কথা বলেছেন। এই দিলীপ বড়ুয়াকে আইনের আওতায় আনতে হবে, বিচারের আওতায় দাঁড় করাতে হবে। তাদেরকে যদি বিচারের আওতায় না দাঁড় করানো যায়, তাহলে বাংলাদেশের রাজনীতি আসলে কখনো ঠিক হবে না। আমরা যতই দৌড়াদৌড়ি করি, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ, অন্যান্য সব লীগের বিচার করি, কিন্তু এই যে দালালরা আছেন, এই যে বাংলাদেশের বিষবৃক্ষ যারা আছেন, তাদেরকে যদি আমরা উচ্ছেদ না করতে পারি, তাদেরকে যদি আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা না করা যায়, তাহলে বাংলাদেশের রাজনীতি কখনোই ঠিক হবে না। তারপরে আরেকজন আছেন মজিবুল বশর মাঝভান্ডারী। তিনি যদিও ইসলামিক মনে করেন, তার মাজার পূজারি তিনি করেন, যাই হোক, তো তিনি এই যে তরিকত ফেডারেশন নাম দিয়ে শেখ হাসিনাকে, ইসলামিক যত বড় বড় স্কলার আছেন তাদেরকে দেশ ছাড়া করা, তাদেরকে নির্যাতন অত্যাচার করা, আমার মনে হয় তিনিও সম্পৃক্ত ছিলেন। কারণ এই মাজার পূজারির বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের বড় বড় স্কলার যারা আছেন তারা সবসময় বক্তব্য দেন, কথা বলেছিলেন। তো সেই জায়গায় আমি মনে করি যে এই তরিকত ফেডারেশনের যিনি সভাপতি মজিবুল বশর মাঝভান্ডারী এবং শেখ হাসিনার এই 14 দলের একজন শরিক, তাকেও বিচারের আওতায় আনা উচিত, তার বিরুদ্ধে মামলা করা উচিত। এগুলোকে যদি বিচারের আওতায় মামলা করে ব্যবস্থা নেওয়া যায়, তাহলে বাংলাদেশের রাজনীতি এভাবে আর কুলুষিত হতো না। এই শেখ হাসিনার মতো যে জল্লাদ, সেই জল্লাদ তৈরি হতো না, এরকম খুনি তৈরি হতো না, এরকম প্রতাপশালী সৌর শাসক বাংলাদেশে প্রতিষ্ঠিত হতো না, বাংলাদেশে এইরকম ক্ষমতা তিনি এক্সারসাইজ করতে পারতেন না। তো সেই জন্য বলছি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ, বিডিআর লীগ এবং কি মিডিয়া লীগ, তারপরে আছে ইন্টেলেকচুয়াল যারা আছেন সেই লীগ, ফরেন লীগ, যত লীগ আছে সব লীগের বিচার করতে হবে। বিগত দিনগুলোতে যত অপকর্ম হয়েছে সবগুলোর বিচার করতে হবে। তার সাথে সাথে প্রথমেই এই চাটুকার 14 দলের যারা যারা আছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। কারণ তাদের বিচারের মধ্য দিয়ে একটি জায়গা অন্তত সুস্পষ্ট করা যায় যে আগামী দিনে যে কোনো দলকে যদি আপনি তার অপকর্মটুকু সমর্থন করেন, তার উচ্ছিষ্ট ভোগ করেন, সেই জায়গায় আপনিও কোনো না কোনো একটা দিন বিচারের আওতায় যেতে পারেন, আনতে পারেন। যদি এটা করা যায়, তাহলে আগামী দিনে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে অন্য কোনো দল ক্ষমতায় আসলে তার সাথে সাথে যে ছোটোখাটো যে দলগুলো থাকবে, তারা অন্ততপক্ষে নীতি আদর্শ বজায় রেখে তারা যেই অন্যায়
কে অন্যায় এবং ন্যায়কে ন্যায় বলার যে শক্তি সেটা তারা যোগাবে। তা না হলে এই দলগুলোর মতো, এই ব্যক্তিগুলোর মতো সারা জীবন চাটুকারি করে কিছু উচ্ছিষ্টভোগী হয়ে তারা তাদের রাজনীতিটা করে যাবেন। আমি ব্যক্তিগতভাবে চাই না যে এরকম আর দালাল উচ্ছিষ্টভোগী কেউ সৃষ্টি হোক বাংলাদেশে। বাংলাদেশের রাজনীতিটা কলুষিত করুক কেউ এরকম। সেটা বিএনপি আসুক, বিএনপির পাশে অন্য দল আসুক, নতুন দল আসুক বা অন্য যে কেউ আসুক, তাদের সাথে এরকম ছোট ছোটগুলো মিলে এটি যাতে আর না করতে পারে সেই জন্য এই কুলাঙ্গারদেরকে সর্বপ্রথম বিচারের আওতায় আনতে হবে, শেখ হাসিনার সাথে সাথে এবং সবার সাথে সাথে তাদেরকে প্রথমেই ধরা উচিত আমি মনে করি। এই সবগুলো কিন্তু বাংলাদেশে এখনো আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি আমি যা বলতে চেয়েছি সেটা বুঝেছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।